মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কেউ গৃহহীন থাকবে না বললেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে অনুমোদন পেল অক্সফোর্ডের করোনা টিকা। 31st নাইটে কঠোর নিরাপত্তা নজরদারি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদি প্রবাসীদের ফিরে যেতে সহায়তা করবে সরকার, প্রবাসী কল্যাণমন্ত্রীর মন্তব্য। স্বাগত এটিএন নিউজে। দুপুর 3টার নিউজ আওয়ারে আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী চলি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। ফিরে দেখা 2020 বিষক্ষয়, এই বাংলা প্রবাদটির মতো বিস্ময় নিয়ে বিশ্বে নেমেছে 2020। করোনার মতো সূক্ষ্ম একটি ভাইরাস মানবের জীবন জীবিকাকে বিষময় করে তুলেছে, আবার একই সাথে প্রকৃতির শ্বাস নিয়েছে। বিশ্ব রাজনীতি অর্থনীতির ওঠানামায় মুজিব শতবর্ষে বাংলাদেশ বিস্ময়ও দেখিয়েছে। আর সব মিলিয়েই আমাদের আয়োজন বিস্ময়। দেখতে চোখ রাখুন এটিএন নিউজে। এবারে বিস্তারিত। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, এমন লক্ষ্যের কথাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে দেয়া বক্তব্যে তিনি আরও বলেছেন, বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে বাংলাদেশ, আর সেই লক্ষ্যেই দেশকে গড়ে তোলা হচ্ছে। রেজন ফয়েজের রিপোর্ট। বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান 2018 এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার 2020 ব্যাচের কোর্স সমাপনী উপলক্ষে এই রাষ্ট্রপতি কুচকাওয়াজ। এর মধ্য দিয়ে মোট 63 জন নবীন অফিসার কমিশন লাভ করলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে সকালে চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে হওয়া এই কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় ব্যাচের সেরা চৌকুশ মিডশিপম্যান হিসেবে মেহরাব হোসেন অমি সোর্ড অব অনার এবং দ্বিতীয় সেরা হিসেবে হামিদ হোসেন আদনান নৌপ্রধান স্বর্ণপদক লাভ করেন। আর ডাইরেক্ট এন্ট্রি অফিসার ব্যাচের সেরা অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট ফরিদুর রহমান খান পান বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক। প্রধানমন্ত্রী এ সময় বললেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি যুগোপযোগী নৌবাহিনী গড়ে তুলতে কাজ করছে তার সরকার। 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর থেকে যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই চেতনা থেকে অনেক দূর আমরা সরে যাই। দীর্ঘ 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে এবং সরকার গঠন করার পর থেকেই আমরা উদ্যোগ নিই কীভাবে আমাদের দেশটাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে, উন্নত করা হবে। পাশাপাশি আমাদের নৌবাহিনী বা বিমান বাহিনী, আমাদের সেনাবাহিনী সহ প্রতিটি প্রতিষ্ঠানকে আমরা উন্নত সমৃদ্ধ করব। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে নিয়ে যাবার প্রতিজ্ঞার কথাও এ সময় জানালেন শেখ হাসিনা। মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, প্রতিটি মানুষের ঠিকানা হবে। এটাই আমাদের লক্ষ্য, এটাই মুজিব বর্ষ পালনে আমি মনে করি সব থেকে বড় উদ্যোগ, যা আমাদের দারিদ্র্য বিমোচনে কাজ করবে, আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে। আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি। 2041 সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে লক্ষ্য, তা পূরণে নৌবাহিনীর সদস্যদেরও কাজ করার আহ্বান জানান তিনি। 41-এ হয়তো আপনারা আরও উন্নত হবেন এবং সেই সাথে আপনারাই হবেন তখন একটু ঊর্ধ্বতন কর্মকর্তা। কাজী এদেশের 41 অর্জনের ক্ষেত্রে আপনারা সৈনিক হিসেবে কাজ করবেন, দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। রেজন ফয়েজ, এটিএন নিউজ,
ঢাকা। অন্য প্রসঙ্গ, অক্সফোর্ডে তৈরি করোনা ভাইরাসের টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। প্রাণঘাতী করোনা প্রতিরোধে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি এই টিকা উল্লেখযোগ্য সাফল্য বলে মনে করছে যুক্তরাজ্য সরকার। আগেই 50 লাখ নাগরিকের জন্য এই টিকার 1 কোটি ডোজ অর্ডার দিয়েছে ব্রিটিশ সরকার। খুব তাড়াতাড়ি এর প্রয়োগ শুরু করা হবে। আর যদিও মার্কিন প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেকের তৈরি টিকার প্রয়োগ শুরু করেছে যুক্তরাজ্য সরকার। অক্সফোর্ডের টিকা 62 থেকে 90% কার্যকর ও নিরাপদ বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। চলতি বছরের এপ্রিলে এই টিকার হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে এবং তবে এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় সেপ্টেম্বরে এই টিকার ট্রায়াল সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। গবেষকরা পরে জানান যে ওই অসুস্থতা টিকা সংক্রান্ত ছিল না। অন্যান্য টিকার চেয়ে অক্সফোর্ডের টিকার উৎপাদন ও সরবরাহ অনেক কম মূল্যে করা হবে। এছাড়া ফাইজার বায়োএনটেকের টিকার মতো অক্সফোর্ডের টিকা -70°C তাপমাত্রায় রাখার প্রয়োজনও পড়বে না। এটি স্বাভাবিক ফ্রিজে রেখেই ব্যবহার করা যাবে। 31st নাইটকে ঘিরে সারা দেশে নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারি থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির বিভিন্ন কর্মকাণ্ডে 2020 সালের বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতস্বরূপ 4টি ক্যাটাগরিতে সর্বমোট 59 জনকে পদক প্রদান করা হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সম্প্রতি বিএসএফ এর সাথে সীমান্ত বৈঠক নিয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় সন্ত্রাসবাদী গোষ্ঠীর অস্ত্র প্রশিক্ষণ ও চোরাচালান ক্যাম্প নিয়ে বিএসএফকে সতর্ক করা হয়েছে। এদিকে তথ্য সরবরাহের মাধ্যমে সীমান্ত সুরক্ষাও কাজ করছে বাহিনী। এবং আমরা ওখানে অপারেশন পরিচালনা করি, কিন্তু আদতে অন গ্রাউন্ডে আমরা ভূমিতে কোনো কিছু পাই না। সেটা আমরা বিএসএফকে জানিয়েছি যে তোমরা আমাদেরকে যে লিস্ট দাও, বাংলাদেশে আমরা কোনো সময় আমাদের পলিসিতেই নাই যে অন্য দেশের থেকে এসে বাংলাদেশে থেকে কোনো সন্ত্রাসী গ্রুপ অপারেশন করতে পারবে। তো সেই বিষয়টা আমরা তাদেরকে আবার আশ্বস্ত করেছে এবং বলেছে যে আগে তোমরা যে লিস্টগুলো দিয়েছো সেখানে আমরা অভিযান পরিচালনা করেছি এবং পরিচালনা করে সেখানে আমরা এরকম কোনো ক্যাম্পের অস্তিত্ব আমরা পাই নাই। আমাদের নিরাপত্তা বাহিনী যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে, তারা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সবসময় তৈরি থাকে। কেউ এখানে এসে অঘটন ঘটাবে, আমাদের নিরাপত্তা বাহিনী চুপ থাকবে, এমন কোনো ঘটনা খবর আমরা শুনিনি। আমাদের সবসময় নজরদারিতে আছে, কোনো ধরনের অঘটন হওয়ার সম্ভাবনা এখানে নেই। তারপরও আমাদের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে, আমাদের গোয়েন্দারা সজাগ রয়েছে। বাংলাদেশের ইতিহাসে ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে বুধবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এই আলোচনা সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন ওবায়দুল কাদের। বিএনপির যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিকে স্বাগত জানান তিনি। তবে আন্দোলনের নামে কোনো নৈরাজ্য সৃষ্টি করলে জনগণের সম্পদ রক্ষায় সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ভোট ডাকাতিতে বিএনপি যে রেকর্ড করেছে তা কেউ ভাঙতে পারবে না। মির্জা ফখরুল বলেছেন, ধানের শীষে ভোট দিলে নাকি ইভিএমে নৌকার পক্ষে চলে যায়। তবে কি নৌকার ভোট ধানের শীষে যাওয়ায় গতকাল তাদের 2 জন পৌর মেয়র নির্বাচিত হয়েছেন। আমি ফখরুল সাহেবকে বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে জনরায় মেনে নেয়ার আহ্বান জানাচ্ছি। এদিকে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় নতুন বছরে বিএনপির প্রধান লক্ষ্য হবে জানিয়ে সকল রাজনৈতিক দলকে ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2018-র 30 ডিসেম্বর নির্বাচনের দিনকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালনের কর্মসূচি হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদে একথা বলেন তিনি। সেই নির্বাচনের আগের রাতেই সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছিল বলে আবারও অভিযোগ করেন মির্জা ফখরুল এবং এ কাজে নির্বাচন কমিশনের সহযোগিতা ছিল বলেও অভিযোগ তার। তিনি জানান, একাদশ সংসদ নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচন আদায় করাই বিএনপির নতুন বছরের চ্যালেঞ্জ।
সকল রাজনৈতিক দল সকল মানুষকে আজকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামের মধ্য দিয়ে লড়াইয়ের মধ্য দিয়ে এই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আজকে অবশ্যই একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আসুন আমাদের সকলের একটাই সংকল্প হবে, শপথ হবে ঐক্য, যেন ঐক্যবদ্ধ হয়ে এই দানবীয় সরকার, এই স্বৈরতান্ত্রিক সরকার, একনায়কতান্ত্রিক সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে জনগণের একটি সরকার আমরা প্রতিষ্ঠা করব জনগণ নির্বাচনের মধ্যে দিয়ে। জানাবো দেশের আরো কিছু খবর। সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট আরো এক সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্তে প্রায় 50,000 প্রবাসীর অনিশ্চয়তা দীর্ঘায়িত হচ্ছে। অনেকের ছুটি অথবা ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আর নতুন করে ভিসা এবং ছুটি বাড়বে কিনা এ নিয়ে অন্ধকারে বেশিরভাগ সৌদি প্রবাসী। বিস্তারিত জানবো আমরা মনিরুল ইসলাম মিন্টু রিপোর্টে। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন চিহ্নিত হওয়ার পর আতঙ্ক বেড়েছে বিশ্বময়। এরপর সৌদি আরব তাদের সব ফ্লাইট এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করে। এই নিষেধাজ্ঞা আরও এক সপ্তাহ বেড়ে যাওয়ায় নতুন সংকটের সৃষ্টি হয়েছে। করোনায় দেশে আটকা পড়াদের একজন মুন্সিগঞ্জের মুজিবুর রহমান প্রায় 13 বছর ধরে সৌদিতে কাজ করেন। বিমানের ফিরতি টিকিটও কনফার্ম ছিল, কিন্তু সৌদি আরবে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকায় দুশ্চিন্তা বাড়ছে। এখন আবার ভিসার মেয়াদ বাড়াতে হবে, কিভাবে বাড়াবো এখন ওই কপিলও তেমন একটা গুরুত্ব দিচ্ছে না। কবে থেকে ফ্লাইট চলতে পারে সে খবর জানতে মুজিবুর রহমানের মতো অনেকেই সৌদি এয়ারলাইন্স সহ বিভিন্ন এয়ারলাইন্স, এজেন্সি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করছেন। ভিসার মেয়াদ প্রায় আমাদের শেষ হয়ে আসতেছে, তো এই জন্য আমরা মোটামুটি অনেক টেনশন আছি, যাইতে পারবো কিনা এর মধ্যে, না হলে তো আমাদের এখন অনেক সমস্যা হবে। জটিলতার মধ্যে মানুষ হয়রানির মধ্যে পড়তেছে। আজকে মানুষ ট্রাভেলসে গেলে দেখা যাচ্ছে তারা বলতেছে এখনো আমরা পাচ্ছি না সময়, কখন যাব বা না যাব। আমাদের দেশের সরকার ওই দেশের সরকারের সাথে বৈঠক করে যাতে আমাদের প্রবাসী যারাই আছে ভাইয়ারা সবাই যাতে সুস্থভাবে যাইতে পারি। রিক্রুটিং এজেন্সিগুলো বলছে এরই মধ্যে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। মালিকরা নতুন করে ছুটি বাড়াচ্ছে না এমন সংখ্যাও কম নয়। প্রতিদিন 1 থেকে 1,500 লোক যেত, ওই সবে এক সপ্তাহ যদি হলে 7-8 লোক যেতে পারবে না। যদি 15 দিন হয় 15-20 লোক যেতে পারবে না। যখন ফ্লাইট খুলবে তখন যেন এই ভিসা চার্জ, এক্সচেঞ্জ চার্জ, এই চার্জগুলো যেন মকুব করে দেয়। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলছেন সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। করোনায় আটকে পড়ারা যাতে পরবর্তী সময়ে সৌদি আরবে ফিরতে পারে সে উদ্যোগ নেওয়া হবে। ভিসা সংক্রান্ত ব্যাপার এটা কিন্তু ফরেন মিনিস্ট্রির ব্যাপার, এটা কূটনৈতিক ব্যাপার। বাট ফরেন মিনিস্ট্রি আমাদের কিন্তু খুব পজিটিভ এই প্রবাসীদের ব্যাপার নিয়ে। গতবারের মতন এটাও ইনশাল্লাহ আমরা একটা সমাধান বাইর করব, যাতে আমাদের প্রবাসী ভাইদের জন্য অসুবিধা না হয়। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা। এবারে আমাদের বিশেষ আয়োজন বিস্ময়। করোনায় শিক্ষা খাতের ক্ষতি পোষাতে হিমশিম সব দেশ। বাংলাদেশেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সেই 17 মার্চ থেকে। ক্লাস ও পরীক্ষা নিয়ে দফায় দফায় সিদ্ধান্ত এলেও করোনা কোনোটাই বাস্তবায়ন করতে দেয়নি। ঝুঁকিতে কেবল শিক্ষার্থীরা নয়, শিক্ষক ও প্রতিষ্ঠানগুলোও রয়েছে। বিদায়ী বছরের অনিশ্চয়তা নতুন বছরে কবে নাগাদ কাটবে সেটি জানার অপেক্ষা সবার। চলুন করোনা কাল জুড়ে শিক্ষার অবস্থা ফিরে দেখি সাজেদা সুটি রিপোর্টে। বিদায়ী বছরের মাঝামাঝিতে ইউনেস্কো জানিয়েছিল 190টি দেশের 1.6 বিলিয়ন অর্থাৎ 90% শিক্ষার্থী ঘরবন্দি। সাদা চোখে করোনার ক্ষতি সবচেয়ে বেশি স্বাস্থ্য খাত ও অর্থনীতিতে মনে হলেও সুদূর প্রসারী ক্ষতিটা শিক্ষাতেই দেখছেন বিশেষজ্ঞরা। এক এক দেশ এক একভাবে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে, তবে মহামারী নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পুরো ক্ষতিটা বোঝা যাবে না। করোনা স্থবিরতায় অনলাইন ক্লাসই বিকল্প হয়ে আসে, তবে তাতে গ্রাম ও শহর ভেদে বৈষম্যটা, আর্থিক অবস্থার অসঙ্গতিটাই প্রকটভাবে চোখে পড়ে। প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা এবং জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিল করা হয়। জেএসসি, এসএসসি ও সমমানের পরীক্ষার গড় ফলের ভিত্তিতে আসবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। এছাড়া স্কুলে শিক্ষার্থীরা উপরের শ্রেণীতেও উঠবে বার্ষিক পরীক্ষা ছাড়াই। 15 দিন অন্তত পক্ষে তাদেরকে নোটিশ দিয়েই আমরা আমাদের পরীক্ষা নেব, কিন্তু
পরীক্ষা নেবার মতো একটা পরিস্থিতি অন্তত হতে হবে। অর্থাৎ ফল হিসেব করে দেখা গেল পুরো করোনাকালে অন্য যাই কিছু কম বেশি হয়েছে, পড়ালেখাটা একদমই হয়নি। একটি হিসেবে আসে সব মিলিয়ে দীর্ঘ এই ছুটিতে প্রায় 4 কোটি শিক্ষার্থীর পড়াশোনা ঝুঁকিতে পড়ে যায়। এমনিতেই দেশে শিক্ষার্থী ঝরে পড়ার প্রবণতা, তার মধ্যে করোনাকালে সেটি আরও বেড়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের ক্ষতিটাও কোনো অংশে কম হলো না। এভাবে ধার দেনা করে আশায় আশায় মাস চলে যাচ্ছে। বাবা মার সম্পত্তি বিক্রি করে করে এনে আমাদের প্রতিষ্ঠান চালাতে হচ্ছে। মালিক পক্ষ একটা সময় পর্যন্ত তারা কনসিডার করেছে, এখন আর যদিও প্রেশার দিচ্ছে। অনেক স্কুলের টিচাররা ফল বিক্রি করছে, রাজমিস্ত্রির কাজ করছে। মাত্র 15 বছর বয়সী স্কুল ড্রপ আউট হওয়া বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন প্রচলিত বা গতানুগতিক শিক্ষা ব্যবস্থাকে খুবই অপছন্দ করতেন। 1665 সালে ট্রিনিটি কলেজে পড়তেন নিউটন যখন সমগ্র ইউরোপে বেবনিক প্লেগের বিস্তার ঘটে। লকডাউনে ঘরবন্দি নিউটন আবিষ্কার করে ফেললেন বিখ্যাত মহাকর্ষ সূত্র, যা চিরতরে বদলে দিয়েছিল বিশ্বকে। অর্থাৎ ক্ষতির মাঝ থেকেই ভালোটুকু তুলে আনার সুযোগ খুঁজতে হয়। তাই করোনা যেন কোনো ক্ষতি অপূরণীয় করে না দেয়, সে চেষ্টাই এখন সবচেয়ে জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ছাত্রদের সবসময় বলতে হবে তারা যাতে পড়ালেখার কার্যক্রমের মধ্যে থাকে, তারা যাতে হারিয়ে না যায়। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। আমাদের এই বিশেষ আয়োজনের আরও প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে, দেখার আমন্ত্রণ রইল। দর্শক, এরই মাঝে সময় হলো বায়োজিৎ স্টিল বিরতি নেবার। ফিরে এসে আরও যা থাকছে। করোনায় স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার বছর 2020। মহামারীকালে শ্রমবাজার, অস্তিত্ব সংকটে শ্রমিকরা। জানাবো সারা দেশে ঘটে যাওয়া দুর্ঘটনার খবর। সিলেটের গোপালগঞ্জে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে এক শিশু সহ নিহত হয়েছেন 4 জন। বুধবার ভোর 5টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের সিলেট জকিগঞ্জ সড়কের মোল্লা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, বুধবার ভোরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিমেন্ট বোঝাই একটি ট্রাককে দ্রুত গতির একটি মাইক্রোবাস পেছনে থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক সহ নিহত হয় 3 জন। হাসপাতালে নেওয়ার পর মারা যায় এক শিশু। নিহতরা হলেন বিয়ানীবাজারের চারখাই এলাকার সুনান মিয়া এবং একই এলাকার রাজন। এছাড়া নিহত আরেক যাত্রী ও শিশুর পরিচয় এখনো জানা যায়নি। হবিগঞ্জের মাধবপুরে অপহরণকারীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে এক স্কুল ছাত্রীর পরিবার। অপহরণের 6 দিন পর তাকে উদ্ধার করা হলেও মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে অভিযুক্তরা। গত 7 ডিসেম্বর মাল্লা গ্রামের এক ছাত্রীকে অপহরণ করে একই গ্রামের শানু মিয়া। সামাজিকভাবে এই বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হলেও 12 ডিসেম্বর রাতে শানু মিয়ার লোকজন মেয়েটির বাড়িতে এসে ভাঙচুর করে। আর এই ঘটনায় 13 ডিসেম্বর থানায় মামলা করার পর অপহৃতাকে উদ্ধার করে পুলিশ। কিন্তু মামলা তুলে নিতে শানু মিয়াদের অব্যাহত হুমকির কারণে বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে মেয়েটির পরিবার। আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাদের গ্রেফতার করছে না পুলিশ। তবে এই অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, আসামিরা পলাতক এবং সামাজিকভাবে বিষয়টি সমাধান হয়ে গেছে। ফিরছি আমাদের বিশেষ আয়োজনে। করোনাময় 2020-এ বারবার আলোচনায় এসেছে স্বাস্থ্য সেবা খাত। করোনা মোকাবেলার প্রস্তুতি, লকডাউন বাস্তবায়ন এবং করোনা পরীক্ষা নিয়ে আলোচনা সমালোচনা ছিল বছর জুড়েই। আমরা জানব মহিদুতপুর রিপোর্টে। দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল মার্চের 8 তারিখ। সংক্ষিপ্ত এবং স্থগিত হয় মুজিব বর্ষের অনুষ্ঠানমালা। 18 মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। মার্চের শেষ সপ্তাহে শুরু হয় অঘোষিত লকডাউন। দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য দায়ী করা হয় বিদেশ ফেরত যাত্রীদের।
বিমানবন্দর থেকে সরাসরি কোয়ারেন্টিনে না পাঠানোয় সমালোচনা শুরু হয় ব্যবস্থাপনা নিয়ে। আবার সরকারি কোয়ারেন্টিন অবকাঠামো নিয়েও সমালোচনার ঝড় বয়ে যায়। এসব আলোচনা সমালোচনার মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে করোনা আক্রান্ত যাত্রীরা দেশে প্রবেশ করে। ছড়িয়ে পড়তে শুরু করে নভেল করোনা ভাইরাসের কয়েকটি ধরন। লকডাউনের শুরুতেই সংকট দেখা দেয় মাস্ক আর পিপিই নিয়ে। চড়া দামে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী কিনেছেন অনেকেই। খোদ চিকিৎসকদের সরবরাহ করা হয়েছে নিম্নমানের এবং নকল মাস্ক। নড়েচড়ে বসে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ওষুধ প্রশাসন। লকডাউনের মধ্যেই এপ্রিলের শুরুতে যার যার ঘরে অবস্থান করার সরকারি নির্দেশ উপেক্ষা করে শ্রমিকদের কাজে যোগদানের নির্দেশ দেন তৈরি পোশাক খাতের কারখানা মালিকরা। চাকরি হারানোর ভয়ে হাজার হাজার পোশাক শ্রমিক লকডাউনের মধ্যেই পায়ে হেঁটে রওনা হন কর্মস্থলের উদ্দেশ্যে। সরকারি হস্তক্ষেপে মাত্র 24 ঘন্টায় সেই সিদ্ধান্ত উল্টে গেলেও মাঝখানে শত শত মাইল পথ চলার ভোগান্তি পোহায় অসংখ্য মানুষ। এরপর মে মাসের শেষ সপ্তাহে ঈদ উপলক্ষে আবারও শহর ছেড়ে গ্রামের পথে নামে মানুষের ঢল। জনসাধারণ ও যানবাহন চলাচলের উপর সরকারি বিধিনিষেধ থাকলেও ঠেকানো যায়নি জনস্রোত। ঈদ মৌসুমে স্বপ্নের পাশাপাশি কোভিড-19ও পৌঁছে যায় বাড়িতে। জুন মাসের শেষ ভাগে আবিষ্কৃত হয় করোনা পরীক্ষা নিয়ে অভিনব প্রতারণা কৌশল। গণমাধ্যমে প্রকাশ হতে থাকে জেকেজি আর রিজেন্ট হাসপাতালের কোভিড টেস্ট জালিয়াতির খবর। প্রচারের আলোয় আসে ডাক্তার সাবরিনা আর মোহাম্মদ শাহেদের নাম আর তাদের নানা কুকীর্তি। অনুসন্ধানে বেরিয়ে আসে স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতি আর অব্যবস্থাপনার অসংখ্য উদাহরণ। জুলাই মাস পুরোটাই কাটে স্বাস্থ্য খাতের আরও নানা অনিয়ম দুর্নীতির তথ্য উন্মোচনে। মহামারীর মধ্যেই পাশ হয় নতুন অর্থবছরের বাজেট। মহামারীর ধাক্কা সামলে উঠতে সরকার প্রায় 1.1 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাজেটে বরাদ্দ করায় সব মহলে প্রশংসা কুড়ায়। তবে প্রণোদনার অর্থ সবচেয়ে বেশি বরাদ্দ পাওয়া তৈরি পোশাক খাত কর্মী ছাঁটাই বন্ধ করেনি। সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে এ খাতের প্রায় 65,000 কর্মী চাকরি হারিয়েছেন বলে দাবি করেছে বিভিন্ন গবেষণা সংস্থা। সারা বছর ধরেই মানুষকে মাস্ক পরার অনুরোধ জানিয়ে কাজ না হওয়ায় বছরের শেষ ভাগে জেল জরিমানা করা শুরু করেছে সরকারের মাঠ প্রশাসন। তারপরও খুব একটা সচেতন হয়নি মানুষ। থুতনি, গলায়, কানে কিংবা পকেটে মাস্ক ঝুলিয়ে সব আইনকেই বুড়ো আঙ্গুল দেখিয়ে চলেছে সাধারণ মানুষ। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। বছরের প্রথম 3 মাস সব ঠিকঠাক, এরপরই পাল্টানো সময়ে দেশের শ্রমবাজার। মহামারী কালে দেশের মানুষের জীবিকার টানাপোড়েন একসাথে তুলে এনেছেন সাদাত হাবিবি সেতু। এই চেনা ঢাকার প্রাণ রাস্তার পাশের হকার, বাসের কন্ট্রাক্টর, ড্রাইভার, সিএনজি চালক, মুচি কিংবা মুড়ি বিক্রেতা সব হারিয়ে মার্চের শেষ সপ্তাহ থেকে বড্ড অচেনা এই শহর। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও আগেই পূর্বাভাস দিয়েছিল করোনায় অন্তত 19.5 কোটি মানুষ চাকরি হারাবেন, যার মধ্যে 12.5 কোটি মানুষের বসবাস এশিয়া আর প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে। মহামারীর ক্ষতটা কত গভীরে বাংলাদেশ প্রথম তা টের পায় এপ্রিলে, যখন একের পর এক ওয়ার্ক অর্ডার হারাতে শুরু করে তৈরি পোশাক খাত, যাদের ঘামেই দেশের 85% বেশি রপ্তানি আয়। শ্রমিক পরিচয়টা টিকিয়ে রাখতে এভাবেই তাদের রোজার ঈদের পরে ঢাকায় আসা। তৈরি পোশাক শিল্পে প্রায় 49 লাখ আর টেক্সটাইল মিলগুলোতে 30 লাখ শ্রমিকের চাহিদা হুট করেই কমতে থাকে, কারণ বিদেশ থেকে কমতে থাকা চাহিদা। সবশেষ বিশ্বজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে আরও 20 থেকে 25% কাজ হারাচ্ছে দেশের তৈরি পোশাক খাত। কারখানা টিকিয়ে রাখতে দেশে ছাঁটাই হয়েছে 10 লাখের বেশি গার্মেন্টস শ্রমিক। নির্মাণ খাতে 2018 সালে প্রায় 37 লাখ শ্রমিকের চাহিদা ছিল। 2019-এও বাড়ছিল এই চাহিদা। 2020-এর 20-এ স্বাভাবিকভাবেই ওরা পরিচয় হারিয়েছে। পুরো দেশের বেসরকারি খাত যখন থমকে, অবকাঠামোগত নির্মাণ এ সময়ে যা হয়েছে তার সিংহভাগই সরকারি। বছরের মাঝে ঢাকা জুড়ে এমন বাড়ি ভাড়ার নোটিশে দেশের অর্থনীতির কপালে চিন্তার ভাঁজ। সামর্থ্যবানরা হয়তো টিকে গেছেন, তবে পেশাজীবীদের অনেকেই পরিচয় হারিয়ে যা দূরে শহর ছেড়ে পাড়ি দিয়েছেন গ্রামে।
করোনায় জীবিকার সব সমীকরণ যখন নেতিবাচক, একটাই ঊর্ধ্বমুখী গতি প্রবাসীদের আয় পাঠানোয়। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ভর করে 2020 ডিসেম্বরে এসে $4,200 কোটি রেকর্ড রিজার্ভে বাংলাদেশ। গোটা দক্ষিণ এশিয়ায় বৈদেশিক মুদ্রা রিজার্ভে শুধু ভারতই বাংলাদেশের উপরে। আবার শ্রমিক পরিচয়টা ধরে রাখতে সেপ্টেম্বরে এই প্রবাসী শ্রমিকদের ঢাকার রাস্তায় এমন আর্তনাদ। পরিসংখ্যান বলছে করোনাকালে 3.25 লাখ শ্রমিক দেশে ফিরেছেন, অন্তত 50% ফিরেছেন কাজ হারিয়ে। আশঙ্কা আছে আরো 3 লাখ প্রবাসী বাংলাদেশি হারাতে পারেন শ্রমিক পরিচয়টা। সংক্রমণ ঠেকাতে শুরুতে বন্ধ ছিল গণপরিবহন, লকডাউনে বন্ধ হয়েছে রিক্সা ভ্যানের মতো ছোট ছোট যানবাহনগুলো। পরিচয় হারিয়ে অনেকেই অন্য পেশায় ছুটছেন এখনো। তবে মহামারী কাল তো এখনো শেষ হয়নি, তাই পরিচয় টিকিয়ে রাখার দৌড়টাও থামেনি। সাদাত হাবিবি সেতু, ATN নিউজ, ঢাকা। দেখছিলাম আমাদের বিশেষ আয়োজন বিস্ময়। এবারে জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। এয়ার এশিয়া ইন্ডিয়ার প্রায় 84% চলে এসেছে টাটা গোষ্ঠীর হাতে। মঙ্গলবার টাটার এক বিবৃতিতে বলা হয়, এয়ার এশিয়া ইন্ডিয়ায় তাদের শেয়ার এখন 51 থেকে বেড়ে 84%। এই জন্য টাটাকে গুনতে হয়েছে $38 মিলিয়ন। 2014 সালে দেশের উড়ান পরিষেবায় বিদেশি লগ্নির পথ প্রশস্ত করে ভারতের কেন্দ্রীয় সরকার। আর সেই বছর জুনে মালয়েশিয়ার ধনকুবের টনি ফার্নান্ডেজের এয়ার এশিয়ার সঙ্গে টাটার যৌথ উদ্যোগে ভারতের আকাশে এয়ার এশিয়া ইন্ডিয়ার যাত্রা শুরু হয়। সেই সময় টাটার অংশীদারিত্ব ছিল 51%। সম্প্রতি করোনার কারণে লোকসানের মুখে পড়ে বিমান সংস্থাটি। ফলে শেয়ার বিক্রির মাধ্যমে নিজেদের কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা করছে তারা। জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। মাশরুম চাষ করে স্বাবলম্বী হয়েছেন বগুড়ার লিপি প্রধান। তার মাসিক আয় এখন 20 থেকে 25,000 টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার সেন্টারের সহযোগিতায় 15 বছর আগে মাশরুম চাষ শুরু করেন লিপি। তিনি জানান, সূর্যের আলোকে আড়াল করে একটু স্যাঁতসেঁতে জায়গায় সার কিংবা কীটনাশক ছাড়াই মাশরুম চাষ করা যায়। দুবেলা শুধু পানি স্প্রে করলেই 10 থেকে 15 দিন পর বীজ থেকে অঙ্কুর বের হতে শুরু করে। প্রতি কেজি মাশরুমের পাইকারি দাম 300 টাকা। আর সামান্য পুঁজিতে লাভ বেশি বলে মাশরুম চাষে এগিয়ে আসতে গৃহিণীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। যথারীতি আবারও সময় হলো বায়াজিৎ স্টিল বিরতি নেবার। ফিরে এসে আরও যা থাকছে। যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি উদ্বেগজনক, স্বাস্থ্যমন্ত্রীর উদ্বেগ। ফিরে এসে এবারে জানাবো দেশের বাইরের খবর। চরম উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি। এক টুইট বার্তায় একথা জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রচণ্ড চাপের মধ্যে আছে দেশটির জাতীয় স্বাস্থ্য সেবা সংস্থা। তিনি বলেন, টিকার মাধ্যমে মানুষের জীবন রক্ষার আগে প্রয়োজন এই ভাইরাসের সংক্রমণ ঠেকানো। যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানিয়েছেন সেই দেশের শীর্ষস্থানীয় একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ। নতুন ধরনের করোনা ভাইরাস দেখা দেয়ায় পরিস্থিতি এত খারাপ আকার ধারণ করেছে যে মঙ্গলবার যুক্তরাজ্যে 53,135 করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর যুক্তরাজ্যে করোনায় এই পর্যন্ত মৃত্যু 71,567 ও আক্রান্তের সংখ্যা 23,82,865। জানাবো খেলার খবর।
বড়দিনের ছুটি কাটিয়ে লা লিগায় আবারও মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের তলানির দল এলচে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2:30টায়। গতবারের চ্যাম্পিয়ন রিয়ালের এই আসরের এখন পর্যন্ত অবস্থান পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। 15 ম্যাচ খেলে 32 পয়েন্ট নিয়ে দুয়ে রয়েছে তারা। আর সমান পয়েন্ট নিয়েও 2 ম্যাচ কম খেলে গোলের দিক থেকে গড়ে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে লস ব্লাঙ্কোসদের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন করিম বেনজেমা। শেষ 3 ম্যাচে গোলের দেখা পেয়েছেন এই ফরোয়ার্ড। আর পেশি চোট কাটিয়ে এই ম্যাচ দিয়েই দলে ফিরতে পারেন আজার। অন্যদিকে রিয়ালের চেয়ে 1 ম্যাচ বেশি খেলে 16 পয়েন্ট নিয়ে টেবিলে তলানিতে অবস্থান এলচের। নিজেদের মাঠে খেলা হলেও রিয়ালের বিপক্ষে জয় পেতে হলে সেরাটাই খেলতে হবে এই দলটিকে। খেলার খবর জানিয়ে শেষ করব দুপুর 3টার নিউজ আওয়ার। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কেউ গৃহহীন থাকবে না বললেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে অনুমোদন পেল অক্সফোর্ডের করোনা টিকা। 31st নাইটে কঠোর নিরাপত্তার নজরদারি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদি প্রবাসীদের ফিরে যেতে সহায়তা করবে সরকার, প্রবাসী কল্যাণমন্ত্রী। করোনায় স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার বছর 2020। মহামারীকালে শ্রমবাজার অস্তিত্ব সংকটে শ্রমিকরা। এবং যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি উদ্বেগজনক, স্বাস্থ্যমন্ত্রীর উদ্বেগ। এই ছিল দুপুর 3টার নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START SN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।